নমস্কার, আমার ডায়েরির আরও একটি খণ্ডাংশে আপনাদের অনেক অনেক স্বাগত। খণ্ডাংশ বললাম এই কারণেই, কারণ গত শনিবার আমি যখন অম্বিকা কালনা গেলাম আমার অফিসের কাছ থেকে নিজেকে একটু ডাইভার্ট করে, আমার কিন্তু অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বর্ধমানে। তাই অম্বিকা কালনায় দর্শন শেষ করে সেখানে ভোগপ্রসাদ পেয়ে ধরলাম বর্ধমানের পথ। প্রথমে ধরলাম জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। এটা তো একটা ঐতিহাসিক রাস্তা, সেটা তো আপনারা সবাই জানেন, কারণ সেই কোন সুদূরে শেরশাহ এই রাস্তাটা তৈরি করেছিলেন। এই জিটি রোড থেকে আমাদের ধরতে হবে ন্যাশনাল হাইওয়ে ধরে আমাদের পৌঁছতে হবে বর্ধমান। বৃষ্টিকে মাথায় করেই বেরিয়েছিলাম অম্বিকা কালনা থেকে। বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ল না। আমরা যত এগিয়ে চলেছি বৃষ্টিও তত বেড়ে চলেছে। তাই আমি নগেন্দ্রকে বলছিলাম যে আমরা যত সামনের দিকে যাচ্ছি তত যেন বৃষ্টি একেবারে আমাদের গ্রাস করে নিচ্ছে। এর থেকে বোধহয় আর মুক্তি নেই। আজকে গাড়ি থেকে তো নামতেই হবে এবং তখন বৃষ্টিতে মনে হয় ভিজতেই হবে। চারিদিকে বৃষ্টি ধোয়া প্রকৃতি, গ্রাম বাংলার সবুজ মানচিত্র দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমানকে কিন্তু বলা হয় বাংলার রাইস বোল, অর্থাৎ বাংলায় যত চাল উৎপন্ন হয় তার সিংহভাগটাই কিন্তু উৎপন্ন হয় বর্ধমানে ধানের চাষ খুব বেশি হয়, ভীষণই বেশি হয়। এবং বর্ধমান কিন্তু একটি বর্ধিষ্ণু শহরতলি বলাটা ভুল, এটাকে এখন শহর বলাই উচিত, কারণ এখানে এমন কোনো সুযোগ সুবিধে নেই যেটা ভারতবর্ষে ছোট ছোট শহরে উপলব্ধ আছে। সব রকম সুযোগ সুবিধেই কিন্তু বর্ধমানে আছে। বর্ধমানে পৌঁছতেই এক পশলা আরও বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির মধ্যে কোনোভাবে কাজ শেষ করলাম যখন, তখন বাজে বেলা 5টা মতো। তো আমি আমার সহকর্মীকে বললাম যে চলো একটুখানি সর্বমঙ্গলা মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরটি আমাদের কাছেই, কিন্তু আমাদের ফেরার রাস্তা থেকে একটু উল্টো দিকে পড়বে, কিন্তু তাহলেই বা এসছি যখন তখন একবার মায়ের দর্শন করে নিতে মন্দ কি। বলতে বলতে চলে এলাম মন্দিরের সামনে। পার্কিং লটে গাড়ি দাঁড় করিয়ে চললাম মন্দিরের ভেতরে। আসুন, এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই 1702 সালে মহারাজা কীর্তিচাঁদ মেহতাব এই মন্দিরটি তৈরি করেন এবং বলা হয় যে অবিভক্ত বাংলায় এইটি প্রথম নবরত্ন শৈলীর মন্দির। মন্দিরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এটি বহু প্রাচীন একটি মন্দির। এটা কিন্তু মন্দিরের সামনের দিকের যে অংশটা, অর্থাৎ বাউন্ডারিটা, মন্দিরের ভেতরে 3টে শিব মন্দির আছে মন্দিরের দিকে মুখ করে, এবং 2টো শিব মন্দির আছে তার পিছনের দিকে। আমরা প্রথমে মন্দিরের দিকে যে মুখ করে শিব মন্দিরটি আছে, প্রথম মন্দিরটি আমরা দেখছি। এই মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলো আছে সেগুলো কিন্তু অসাধারণ। এর পাশের মন্দিরটি অপেক্ষাকৃত নবীন মনে হলো, সেটি কিন্তু সেই সময় তৈরি করা হয়েছিল। মন্দিরটি পরে রেনোভেট করা হয় এবং স্বভাবতই এই ধরনের মন্দিরগুলোকে রেনোভেট করার ফলে এর যে মূল নকশা বা মূল চরিত্র সেটা মাঝে মাঝে হারিয়ে যায়। এই মন্দিরটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তার পাশে রয়েছে আরও একটি শিব মন্দির। এখানেও মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলি আছে সেগুলো কিন্তু আজও কিছুটা হলেও অক্ষত রয়েছে এবং সেটা অসাধারণ, মানে দেখলে চোখ ফেরানো যায় না, এত সুন্দর টেরাকোটার কাজ। আমি হলপ করে বলতে পারি যারা এই ধরনের শিল্পকর্ম পছন্দ করেন বা এই ধরনের কারুকার্য বেষ্টিত মন্দিরগুলিকে পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই এই মন্দিরগুলি ঘুরে আসা উচিত। আর মন্দিরের একদিকে রয়েছে এরকম সুন্দর একটা বাগানের মতো অংশ, আর এই হচ্ছে মূল মন্দিরের সামনে নাট মন্দির এবং মূল মন্দিরটিকেও রেনোভেট করা হয়েছে এবং তার ফলে মন্দিরটা যে আদপেই মানে আসলে কীরকম দেখতে ছিল সেই চরিত্র বা বৈশিষ্ট্য আপনি যাই বলুন না কেন সেটা কিন্তু আপনি সহজে ধরতে পারবেন না। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, যেখানে অধিষ্ঠিতা মা সর্বমঙ্গলা। তিনি সবার মঙ্গল সাধন করেন, তাই তিনি মা সর্বমঙ্গলা। এখানে দেবী মূর্তি কিন্তু কোষ্ঠী পাথরের, একটা খুব ছোট কোষ্ঠী পাথর 6 ইঞ্চির মতন হবে, তার মধ্যে অষ্টাদশভুজা দুর্গা মূর্তি রয়েছে। এখানেই মা সর্বমঙ্গলা রূপে পূজিতা হন। এই মন্দিরে কিন্তু 2টো নাট মন্দির আছে, একটা অপেক্ষাকৃত ছোট যেটা একদম মন্দিরের সামনে, আর আরেকটা একটু সাইডের দিকে, এটা অপেক্ষাকৃত বড়। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেমন কারোর বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয়, বিয়ে বা
উপনয়ন ইত্যাদি, সেইগুলো কিন্তু এখানে করা সম্ভব। আর এই হচ্ছে ছোট নাট মন্দির। আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এই মন্দিরে কিন্তু নিয়মিত ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা আছে। 12:30টার সময় যখন সকালের দর্শন শেষ হয়ে যায় তারপর থেকে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এখানে ভোগ পেতে গেলে আপনাকে কুপন কাটতে হবে 50 টাকার বিনিময়ে। 9:30 থেকে 10:30 পর্যন্ত এই কুপন দেওয়া হয়। আর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। এখন কথা হচ্ছে এই মন্দিরে আসবেন কি করে। আসাটা খুবই সোজা। বর্ধমান স্টেশনে নেমে আপনি টোটো বা অটো করে এই মন্দিরে চলে আসতে পারেন। আর এই মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলি এখনও পর্যন্ত রয়ে গেছে সেগুলি কিন্তু আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়িয়ে দেয়। এখানে কিছু কিছু কাজ এখনও সংরক্ষণ করে রাখা আছে মন্দিরের গায়ে, আর বাকি কাজগুলি তো উধাও। সেগুলি তো আমার মনে হয় যে যখন মন্দিরটা রেনোভেট করা হচ্ছিল সেই সময়ই এই কাজগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর মন্দিরের বাইরের দিকে রয়েছে দুটি শিব মন্দির। এটি হচ্ছে প্রথমটি। এই মন্দিরটাও রেনোভেট করা হয়েছে এবং এই মন্দিরের গায়েও যে টেরাকোটার কাজগুলি ছিল তার কিছু কিছু এখনও রয়ে গেছে। সেগুলো কিন্তু শিল্প নৈপুণ্যে অসাধারণ। এই দেখুন। এবং এর পাশেই রয়েছে আরও একটি মন্দির। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মন্দিরের কিন্তু নিজস্ব একটি গেস্ট হাউসও রয়েছে, যেখানে ইচ্ছে করলে পুণ্যার্থীরা থাকতেও পারবেন সামান্য কিছু পয়সার বিনিময়। আর এই মন্দিরটির পাশে রয়েছে আরেকটি শিব মন্দির, অর্থাৎ পেছন দিকে রয়েছে দুটি শিব মন্দির, সামনের দিকে 3টে, মোট 5টি শিব মন্দির রয়েছে এখানে। এই মন্দিরের গায়েও কিছু কিছু টেরাকোটার কাজ আজও রয়ে গেছে। ভেতর দিকে তখনও আলো জ্বলে ওঠেনি, সেজন্য ভেতর দিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। আমি বাইরে থেকেই দেবদর্শন শেষ করলাম। বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে জামা কাপড়ের অবস্থা খুব একটা ভালো নয়, সেজন্য মন্দিরের ভিতরে আর গেলাম না। বাইরে থেকেই দেবদর্শন শেষ করে প্রণাম জানিয়ে চলে এলাম মন্দিরের বাইরের দিকে। মন্দিরের বাইরের অংশে কিন্তু দুটি বিশাল বিশাল একটা বেলগাছ আর একটা নিম গাছ আছে। আমি এত বড় নিম গাছ বা এত বড় বেলগাছ এর আগে দেখিনি। আর এবারে বেরিয়ে যাব মন্দির থেকে। মাকে আরও একবার প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। আর এই মন্দির থেকে বেরিয়েই আরও একটি মন্দির চোখে পড়ল। এটি মা ধনেশ্বরী দেবীর মন্দির। আমি এই মন্দিরটি কথা আগে শুনেছিলাম কিন্তু দেখিনি। আমি ঠিক করেছিলাম যে যখন সর্বমঙ্গলা মন্দিরে আসবো তখনও এই মন্দিরটাও দর্শন করব, তবে এটা যে এত কাছে সেটা জানতাম না, একেবারে লাগোয়া। আপনারা যখন দেবী সর্বমঙ্গলা মায়ের দর্শন করতে আসবেন বর্ধমানে তখন অবশ্যই এই মন্দিরটাও একবার ঘুরে যাবেন, খারাপ লাগবে না। এখানে আমার যতদূর মনে হলো এখানে মা লক্ষ্মী বিরাজমান ধনেশ্বরী রূপে। তিনি তো ধন ঐশ্বর্যের দেবী, তবে একদিকে কিন্তু এনার মহাদেব রয়েছেন। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মাকেও বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। খুবই ছোট্ট ধাতু মূর্তি, রত্ন সিংহাসনে এখানে মা বিরাজ করছেন। মন্দিরের ভেতরে ছবি তুলতে দেওয়া নিয়ে আমার একটু ইতস্তত করছিলাম, তবে এখানে একজন পুরোহিত ছিলেন, তিনি বললেন যে না, আপনি মন্দিরের ভেতরে ছবি তুলতে পারেন। তখন আমি ভেতরে গিয়ে ছবিটা তুলেছিলাম, অর্থাৎ এই ভিডিওটা করেছিলাম। খুবই সুন্দর মূর্তি এবং মন্দিরের গায়ে এই মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাসও লেখা আছে। বর্ধমান রাজপরিবারেরই রাজকুমারী ধনদেবী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের একটা অংশে গোপালজিরও একটি ছোট্ট মন্দির আছে, সেখানেও গেলাম, সেখানেও গোপালজিকে দর্শন করলাম। তবে মন্দিরটি তখন বন্ধ ছিল, আমি বাইরে থেকেই দেব দর্শন করলাম। খুবই সুন্দর একটা ছোট্ট গোপালের মূর্তি। এইসব দেখে বেরিয়ে পড়লাম আবার রাস্তায়। এবার তো বাড়ি ফেরার পালা। আমাদের সহকর্মীকে বিদায় জানিয়ে ধরলাম ফেরার রাস্তা। পথে পড়বে শক্তিগড়, সেখানে একটু দাঁড়াবো, কারণ বাড়িতে
বাড়ির জন্য একটু মিষ্টি নিতে হবে। আর বলতে বলতেই চলে এলাম শক্তিগড়ে আদি কৌশিক ঘোষের দোকানে। আমি শক্তিগড় আসলে বরাবর এই দোকানটা থেকেই মিষ্টি কিনে নিয়ে যাই, তবে আজকে আর ল্যাংচা কিনবো না। এখানে বিভিন্ন দামের বিভিন্ন মানের ল্যাংচা পাওয়া যায়। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে বিভিন্ন দামের বা মানের ল্যাংচা বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। আর শক্তিগড়ের ল্যাংচা তো আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। তবে এখন আমার মনে হয় কলকাতাতেও এই ধরনের বা এই স্ট্যান্ডার্ডের মিষ্টি পাওয়া যায় বিভিন্ন দোকানে। তবে বর্ধমানের মধ্যে মানে বর্ধমান স্টেশন রোডের ওখানে একটা দোকান আছে, একটা মিষ্টির দোকান আছে। কখনও যদি সুযোগ হয় তাহলে আপনাদের একবার ওখানে নিয়ে যাব। আর এখানে তো ল্যাংচার দোকানে ছড়াছড়ি। ওই দেখুন, আমাদের পাশের ওই দোকানটিতে মহানায়ক উত্তম কুমার ল্যাংচা খেতে আসতেন। যাই হোক, এবার চললাম বাড়ি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।